পম্পা দেবী এবং দিলীপ বাবুর দুই ছেলে অতুন ও সৌরভ। দুই ছেলের বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছে। এখন বাড়ির দুই বৌমা মেঘনা এবং যমুনা সংসার সামলায়। পম্পা দেবী কয়েকদিন ধরে সংসারের সমস্ত দায়িত্ব ভুলে ধর্মকর্মতে মন দিয়েছেন। অফিস থেকে ফিরে অতনু তার মায়ের কাছে বসে। পম্পা দেবী তখন জপমালা হাতে নিয়ে বসেছিলেন। অতনু চুপচাপ বসে থাকে। প্রায় 15 মিনিট হয়ে যাবার পরও তিনি ওভাবেই বসে থাকেন। কি ব্যাপার মা, আজকে তোমার এত দেরি হচ্ছে যে? অন্যদিনে তো আমি আসার আগে সব কাজ শেষ করে নাও। পম্পা দেবী ছেলের কথার কোনো উত্তর দেয় না। তিনি মালা রেখে একটি কাপড় নিয়ে সেলাই করতে বসেন। কি হলো, তোমার কি শরীর খারাপ নাকি? কিছু বলছো না যে? অতনু বারবার কথা বলা সত্ত্বেও পম্পা দেবী কোনো উত্তর দেন না। মা কথা বলছো না কেন? এই মেঘনা, আমাকে 1 কাপ গরম গরম চা করে দিয়ে যা তো। 20 মিনিট হয়ে গেল বসে আছি, কেউ চা জল খাবার জিজ্ঞেস করলো না। মা, তুমি কথা কি বলবে না? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের কি রান্না হয়েছে? এতক্ষণ ধরে পম্পা দেবী মুখে তালা লাগিয়ে বসেছিলেন, কিন্তু অতনুর এই কথাতে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং চিৎকার করে বলেন, কি রান্না হয়েছে না হয়েছে সেসব খবর কি আমার কাছে আছে? আমি রান্না করি নাকি আমাকে জিজ্ঞাসা করা হয় কি রান্না করবে? আমাকে শুধু শুধু এসব জিজ্ঞাসা করে কি হবে? যা গিয়ে নিজেদের বউদেরকে জিজ্ঞাসা কর। আরে রে, তুমি এভাবে বলছো কেন? আমি তোমাকে কি এমন জিজ্ঞাসা করে ফেললাম যে তুমি এত রেগে যাচ্ছ? আর শোনো, তোমার যদি কোথাও সমস্যা থাকে তুমি পরিষ্কার করে বলেও দিতে পারো। তখন থেকে কথা বলার চেষ্টা করছি, একটুকু কথাও বলছো না, আর এখন কিনা চিৎকার করছো। আমি তোকে হাত জোড় করে বলছি, আমার ভুল হয়েছে। তুই এখন আমার মাথার গরম করাস না। সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে কোলে পিঠে সব মানুষ করেছি, সেসব দিনের কথা কি আর কেউ মনে রাখে? এখন তো বাবা মার কথা ছেলে মেয়েদের কাছে বিরক্ত লাগবেই। বাবা মা হলো পুরনো আসবাবপত্র, অপ্রয়োজনীয় আর অযোগ্য। মা, তুমি শুধু শুধু হাইপার হয়ে যাচ্ছ। যদি কেউ কিছু বলে থাকে তো আমাকে ব্যাপারটা বলো, আমি কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি। এভাবে মূল কথা না বলে শুধু শুধু চিৎকার করে কোনো সমস্যা সমাধান হবে না। দেখ, আমি তোকে বারবার বলছি, আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে। এসব উল্টোপাল্টা প্রশ্ন আমাকে না জিজ্ঞাসা করে না গিয়ে নিজের বউকে জিজ্ঞাসা কর কি হয়েছে না হয়েছে। অতনু আর কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে যায় এবং মেঘনাকে বলে, এই মেঘনা, কি হয়েছে বলতো? মা ওভাবে অত রেগে আছে কেন? আমি কি বলবো? আমি তো কিছুই করিনি, তাতেই তোমার মা আমার উপরে রেগে আছে। এটা তো আমাদের সঙ্গে রোজই হয়। আমরা দুজনে কিছু বললেও দোষ আর না বললেও দোষ। সবসময় আমাদেরকেই তো কলুর বলদের মতো ট্রিট করা হয়। তোমার মা বাড়িতে অশান্তি আর ঝগড়া লাগিয়ে দিলেই শান্তিতে থাকেন, এছাড়া আর কোনো সমস্যা নেই। আরে বাবা, কি হয়েছে সেটা তো বল। সবাই যদি এইভাবে কথা বলে তাহলে আসল সমস্যাটা তো বুঝতে পারবো না, আর কিভাবেই বা সমাধানটা হবে। দেখো, আমি পরিষ্কার করে বলছি, কোনো সমস্যা নেই। সারাদিন আমরা দুজনে মুখ বুঝে সমস্ত কাজকর্ম করি। রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, তোমাদের অফিস যাওয়ার ঝামেলা সব তো আমাদেরকেই পোহাতে হয়। তারপরও যদি উনি রাগ করে বসে থাকেন তাহলে আমরা কি করব? সকালবেলা মনে হয় ওনাকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম যে কি রান্না হবে, সেজন্যই বোধহয় অত রাগ হয়েছে। তোমরা প্রত্যেকদিন এই জিনিসটা ভুলে যাও কেন? দিনে যত কিছু রান্না হবে একবার মাকে জিজ্ঞাসা করে নিতেই পারো। দুই দল মিলে নিশ্চিন্তে থাকবে, বাড়িও শান্তিতে থাকবে। আর আমরা যদি বাড়ি ফিরে এসে সবসময় তোমাদের ঝগড়া ঝামেলা মেটাই তাহলে আমাদের বাড়ি ফেরার কোনো মানেই আছে? এসব বলতে বলতে অতনু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পম্পা দেবীর ছোট ছেলে সৌরভ এসে হাজির হয় আর বলে, মা, কেমন চিত্র পড়েছে বলো? এবছরে আমার জন্য একটা ভালো রকমের মাফলার তৈরি করে দেবে। আগের বারে মাফলারটা তো অনেক ছোট হয়ে গেছে, সেই না স্কুলের মাফলার, এখন তো আর চলেও না। ব্যাস, ছোট ছেলের প্রশ্ন শুনে পম্পা দেবী আবার মেজাজ হারিয়ে ফেলেন। তোরা সবাই মিলে বারবার আমাকেই কেন জিজ্ঞাসা করিস বলতো? আমার হাতে কি কিছু আছে নাকি? এই বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব তো তোদের বউয়েরা নিয়ে নিয়েছে। সব এখন ওদের কন্ট্রোলের মধ্যে। কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হবে, কি খাওয়া হবে, কে কি টিফিনে নিয়ে যাবে, বাড়িতে কি আনা হবে, সবকিছু তো ওরাই জানে। আমাকে আর কেউ এসব কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করে না। মা, তুমি এভাবে বলছো কেন? কেউ কি কিছু বলেছে নাকি? আরে বাবা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে তো আমি বললাম এসব কথা আমাকে জিজ্ঞাসা করবি না, সোজা চলে যা। আমার মাথা এমনিতেই ধরে গেছে, আর বকাস না আমাকে। সৌরভ অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন অতনু সেখানে আসে এবং তাকে বুঝিয়ে বলে, ভাই, শুধু শুধু মায়ের সঙ্গে ঝামেলা করিস না। একটু আগেই আমি অনেক কথা শুনেছি, বেকার বেকার তোরও মুড অফ হয়ে যাবে। যা, ভিতরে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে। পরের দিন সকালে অতনু ডাইনিং টেবিলে বসেছিল, সামনে খাবার রাখা ছিল।
ঢাকনা খোলার আগে অতনু বলে, মা, কি রান্না হয়েছে গো? আচ্ছা, তোরা আমাকে দেখে কি মনে হয় বলতো? কি রান্না হয়েছে না হয়েছে আমি সব জেনে বসে আছি? জানিস না এই বাড়িতে আমার হুকুমে কোনো কাজ হয় না। আমি বাড়ির এক অকেজো সদস্য। যা রান্না হবে বাকিদের সাথে তো আমিও তাই খাবো, তাই আমাকে এসব একদম জিজ্ঞাসা করবি না। অতনু একেবারে চুপ করে যায় এবং খাবার খেতে শুরু করে। এমন সময় দিলীপ বাবু আসেন এবং বলেন, কোথায় গেলি? খাবার দাবার হয়ে গেছে নাকি? কি খাবার হলো শুনি? বাবা, প্লিজ চুপ করে যাও, নাহলে এক্ষুনি ঝামেলায় পড়বে। অতনু এভাবেই বলছিল। তখন পম্পা দেবী আবার শুরু হয়ে যান। তোমাকে আমি কতবার বলেছি আমাকে এই ধরনের কথা আর জিজ্ঞাসা করবে না। এসব করে তোমরা কি পাও বলো তো? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তোমাদের খুব ভালো লাগে, তাই না? আমি কি বুঝতে পারছি না ভেবেছো? তোমরা বারবার আমাকে সেই একই প্রশ্ন করছো, যাতে করে আমার মাথাটা আরো গরম হয়ে যায় আর আমি চিৎকার করতে থাকি। তোমরা সবাই তো আমাকে পাগল করে তবেই ছাড়বে। পম্পা দেবীর কথা শুনে দিলীপ বাবু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর তিনি তার দুই বৌমার কাছে গিয়ে বলেন, বৌমা, কি ব্যাপার বলো তো? তোমার শাশুড়ি মা এত রেগে আছে কেন? তোমরা কি ঠিকঠাক ভাবে ওর কথা শুনছো না? বাবা, আমরা কি করব বলুন তো? মায়ের ইচ্ছা আমরা সারাদিন রাত প্রত্যেকটা কাজ মাকে জিজ্ঞাসা করে করি, কিন্তু আমাদেরও তো ব্যস্ততা থাকে বলুন। এত কাজের মাঝে বারবার মাকে জিজ্ঞাসা করতে তো সমস্যা হয় বলুন। তাছাড়া রোজ তো সেই সবার পছন্দেরই রান্না হয়, তাহলে এতে এত জিজ্ঞাসা করার কি আছে? এমন তো নয় যে আমরা আমাদের নিজেদের পছন্দ রান্না করে খেয়ে নিই। যা রান্না হয় তা তো বাড়ির সবার পছন্দ করেই হয়। তাহলে শুধু শুধু মাকে ঝামেলা দিয়ে কি হবে বলুন তো? এটা ঝামেলার কথা না বৌমা। আসলে যখন একটা বয়স পেরিয়ে যায় তখন বাচ্চারা এরকম জেদি হয়ে যায়, আর এরকম জেদি বাচ্চাদের সামলানোর উপায় হচ্ছে তাদের কথা শোনা। তোমরা যদি তোমার শাশুড়ির কথা শোনো, তার ইচ্ছা মতো যদি রান্না বান্না করে দাও, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এগুলো তোমাদেরকেও বুঝতে হবে। এই বলে দিলীপ বাবু সেখান থেকে চলে যায়। শ্বশুরের কথা শুনে যমুনা বলে, দেখলে তো দিদি, বাবা আমাদেরকেই ভুল বুঝছে, উল্টে আমাদেরকেই বুঝিয়ে চলে গেল। মায়ের দোষ তো কেউই দেখতে পাচ্ছে না। তুমি বলো, আমাদের বিয়ে হয়েছে আজ কত বছর হয়ে গেছে, এখনো কি আমরা প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করে করব? এসব কি সম্ভব? আরে বাহ, দারুণ আইডিয়া পেয়েছি। এবার থেকে আমরা সব কথা জিজ্ঞাসা করেই করব। কি? আমি কি কথা বলছি আর তুমি কি সব বলছো? আরে বাবা, যখন সোজা আঙুলে ঘি বেরোবে না, তখন তো আঙুলটাকে একটু বেঁকাতেই হবে। এই কথাটা শোনোনি নাকি? দিদি, তোমার মাথায় কি প্ল্যান আছে বলো তো? আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলো। প্ল্যান হলো এবার থেকে আমরা মাকে সমস্ত কথা জিজ্ঞাসা করব, তারপরে কাজ করব, বুঝলে না? বেশ ভালোই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে তাই হোক। এরপর দুই যা মিলে শাশুড়িকে সমস্ত কথা জিজ্ঞাসা করে তারপরে সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা যখন শাশুড়ি ঘরে ঘুমাচ্ছিল, তখন ছোট বউ তার দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে শুরু করে। মা, ও মা, দরজাটা খুলুন। মা, শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন। আরে বাবা, এত সকাল সকাল কি হলো? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। দরজা ভেঙে ফেলবে নাকি? মা, আপনি উঠেছেন? আসলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। এই এত সাত সকালে তুমি আমার সঙ্গে কি কথা বলার জন্য এসেছো বলো তো? আমার ঘুমটাকে ছাড়িয়ে দিলে। কি কথা বলো? মা, আসলে জিজ্ঞাসা করছিলাম আজকে ব্রেকফাস্টে কি হবে। সবাই মিলে একটু পরেই তো খেতে আসবে, তাই ভাবলাম আপনাকে একবার তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নি। আর শুনুন না, আমার না অনেক কাজ আছে, একটু তাড়াতাড়ি বলে দিন না প্লিজ। ও বাবা, আজ সূর্য আবার কোন দিক থেকে উঠেছে? আমাকে জিজ্ঞাসা করতে এসেছো কি রান্না হবে? দেখুন মা, প্লিজ সময় নষ্ট করবেন না, আমাদের অনেক কাজ আছে। দয়া করে একটু কি রান্না হবে বলে দিন। ঠিক আছে, তুমি যখন জিজ্ঞাসা করতে এসেছো তাহলে 10টার সময় একটু ঘুগনি আর কয়েকটা গরম গরম লুচি করে নাও। আসলে অনেকদিন খাওয়া হয়নি তো, সবাই মিলে একবারে জমিয়ে খাবো। ঠিক আছে মা, তাহলে আসছি। যমুনা চলে যাবার পর পম্পা দেবী নিজের ঘরে এসে আবার বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু তিনি ঘুমিয়েছিলেন মাত্র 15 মিনিট হয়েছে। এমন সময় আবার দরজায় ধাক্কা লাগে। কি সমস্যা বলো তো? এই কি আবার? কি হয়েছেটা কি? মা, যমুনা তো ব্রেকফাস্ট করছে, আমি লাঞ্চের ব্যবস্থাটা করব। আমাকে বলে দিন না দুপুরে কি রান্না হবে। দুপুরে কি রান্না হবে সেটা এক্ষুনি তোমায় জানতে হবে? আমাকে একটু ঘুমাতে দাও তোমরা। জানো তো, সকালে ভালো করে ঘুম না হলে আমার মাথা ধরে থাকে। মা, আমাকে এরপর কিন্তু অনেক কাজ করতে হবে। সকালে রান্না হয়ে গেলে সারাদিনের কাজগুলো তো মিটে থাকবে, না হলে স্নান করতে সেই 4টে বেজে যাবে। উফ বাবা,
ঠিক আছে শোনো, বাটা মাছের ঝাল আর মোচার ঘন্ট রান্না করে নাও। আর ভালো করে শোনো, এখন আর কেউ বিরক্ত করতে এসো না। না না মা, আমি আর আসছি না, আপনি নিশ্চিন্তে ঘুমোন। মেঘনা চলে যাবার পর পম্পা দেবী আবার বিছানায় শুয়ে পড়েন। তার ঘুম সবে মাত্রই ধরেছিল, এমন সময় আবার তার ছোট বৌমা এসে হাজির হয়। মা, আপনি তো বললেন না আপনার ছেলে আর বাবা ওরা সবাই কি টিফিনে নেবে? আরে বাবা, দুপুরের খাবার তো রান্না হচ্ছে, ওইগুলোই তো ওরা টিফিনে নিয়ে যায়। এটা আবার বারবার জিজ্ঞাসা করার কি আছে বলো তো? ঠিক আছে মা, তা না হলে হলো, কিন্তু বাচ্চাদের টিফিন, বাচ্চারা তো আর মোচার ঘন্ট খাবে না, ওদের কি দেব? তোমরা বাচ্চাদেরকে রোজ যা দাও তাই দিয়ে দাও, এটা আমাকে জিজ্ঞাসা করার কি আছে? মা, আপনি তো সবসময় বলেন কে কি টিফিনে নিয়ে যায় না নিয়ে যায়, আপনাকে কিছু নাকি জিজ্ঞাসা করা হয় না। আজ যখন জিজ্ঞাসা করছি তখন আপনি বিরক্ত হচ্ছেন কেন? দেখো, এখন আমার ঘুমানোর সময়, আমাকে এভাবে জ্বালিও না তো। তোমরা দুই জায় মিলে আজ আমার ঘুমটাই একেবারে নষ্ট করে দিলে। এখন আমার ঘুম ধরবে বলে মনেও হয় না। আচ্ছা আচ্ছা মা, আমি আর আপনাকে বিরক্ত করব না, আমি আসছি। বলছি আপনি চা খাবেন তো? হ্যাঁ যাও, ভালো করে চাটা করে আনো, আর খাবারগুলো টেবিলে সাজিয়ে দাও, আমি যাচ্ছি, খেয়ে নেব। রাতের বেলা খেতে বসে মেঘনা পম্পা দেবীকে বলে, মা বলছিলাম রাতে ছোলা ভিজিয়ে রাখবো নাকি মটর, কি খাবে সবাই? যেটাই সবাই খাবে সেটাই ভিজিয়ে রাখো। এভাবে সারাদিন আমাকে কেন জ্বালাচ্ছ বলো তো? সকালে ঘুম নষ্ট করলে, দুপুরেও ভালো করে ঘুমাতে দিলে না, এখন রাতে খেয়ে একটু শান্তিও নেই। সে কি, তুমি তো নিজেই চাইছিলে যে বৌমারা যেন তোমাকে সবকিছু জিজ্ঞাসা করেই করে। এখন যখন সবকিছু জিজ্ঞাসা করে করছে তখন এত বিরক্ত হচ্ছে কেন? আমি সবার সামনে হাত জোড় করছি, আমার ঘাট হয়েছে। আমি তো সুখেই ছিলাম, সারাদিন নিজের মতো করে কাটাচ্ছিলাম, এখন যেন জ্বলন হয়েছে আমার। দয়া করে আমাকে আর জ্বালিও না, তোমাদের যখন যা ইচ্ছে তোমরা তাই রান্না করো, আমাকে শুধু দুবেলা খেতে দিলেই হবে। আমি আমার ধর্মকর্ম নিয়েই থাকতে চাই। পম্পা দেবীর কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। এরপর থেকে পম্পা দেবী আর কখনোই তার বোমাদের বিরুদ্ধে নালিশ করতেন না এবং সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সঞ্জনা তার মা স্বপ্না দেবী এবং বাবা অজয় বাবুর সঙ্গে শহরে বাস করে। সঞ্জনা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান, যার কারণে সঞ্জনাকে মা বাবা দুজনেই খুব ভালোবাসা দিত, যা চাইতো তাই দিত। সঞ্জনা কলেজে পড়াশুনো করে। অত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সঞ্জনার অন্য কোনো ড্রেস পছন্দ করতো না। শহরের মেয়েরা অনেক ছোট ছোট ড্রেস পরে, সেই সব ছোটখাটো ড্রেস সঞ্জনা একদমই পরতে পারতো না। সঞ্জনা পাটিয়ালা স্যুটই বেশি পছন্দ করত, তাই সে বড় বড় ডিজাইনারদের দিয়ে পাটিয়ালা স্যুট বানাতো। এমনই একদিন সঞ্জনা কলেজে যাওয়ার সময় অমন পাটিয়ালা স্যুট পরে কলেজে বের হচ্ছিল। তখনই তার মা তাকে বলে, কি রে, তুই এরকম স্যুট পরে কলেজে যাচ্ছিস যে, এই স্যুটটা নতুন তৈরি করলি নাকি? তাছাড়া তুই তো বলেছিলিস কলেজের এই রকম কেউই ড্রেস পরে না, আজ তুই নিজেই এরকম পাটিয়ালা স্যুট পরে যাচ্ছিস। মা, এই স্যুটগুলো আমার পরতে খুবই ভালো লাগে, তার জন্যই তো আমি নতুন নতুন পাটিয়ালা স্যুট বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আগে যে স্যুটগুলো পরছিলাম সেগুলো তো এর থেকে একদমই আলাদা ছিল, আর ওইগুলো অতটা খাস ছিল না, তো তাই আর কি আমি এরকম স্যুট পরার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে ঠিক আছে, তোর সব কথাই বুঝলাম আমি, কিন্তু কলেজে গেলে স্যুট পরে কে যায় বলতো? আবার এই রকম পাটিয়ালা স্যুট সবাই তো আর দেখে মজা করবে। কলেজের মেয়েরা কত ছোট ছোট ড্রেস পরে, আর তুই সেই জায়গায় এরকম পাটিয়ালা স্যুট পরে যাস, তাহলে তোকে নিয়ে তো তোর বান্ধবীরা হাসাহাসি করবে। ওহো মা, তুমি এই নিয়ে চিন্তা করো না তো, আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, যে যতই হাসাহাসি করুক, তাতে আমার কোনো প্রকার যায় আসে না, কারণ আমি কারোর টাকায় পাটিয়ালা স্যুট বানাইনি, আমি আমার নিজের টাকাতে বানাই। আচ্ছা আচ্ছা বেশ, অত কথা বলে লাভ নেই, চল চল খেয়ে নিবি চল। মা, আজকে তুমি আমার জন্য কি নাস্তা বানিয়েছো বলো? এমন ভাবে বলছিস যেন অন্য জগৎ থেকে এসেছিস। আরে বাবা, এই জগতে যা রান্না হয় সেগুলোই তো আমি বানাই, আর তোর যা যা পছন্দ সবই তো তোকেই বানিয়ে দিই। এবার তুই যদি বলিস আমাকে পাটিয়ালা স্যুটের মতো খাবার বানিয়ে দিতে হবে, তাহলে সেটা আমি পারবো না। তার জন্য আমাকে ক্ষমা করিস মা, কারণ ওসব খাবার বানানো আমার জানা নেই। ও মা, তুমি যে কি বলো না, ওসব খাবার আবার হয় নাকি? আমি আমার পাটিয়ালা স্যুট পছন্দ করি ঠিকই, কিন্তু আমি তোমাকে
ওই কথা একবারও বলতে চেয়েছি মা। আচ্ছা দাও, তাড়াতাড়ি খাবারটা দাও, আমার কলেজে বেরিয়ে যাই। এই বলে সঞ্জনা খাবার টেবিলে বসে পড়ে। স্বপ্না দেবী খাবার দিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে সঞ্জনা খাবার খেয়ে মাকে বাই বলেই বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সঞ্জনা কলেজে পৌঁছে যায়। কলেজে প্রায়ই বেশ কয়েকজন ছেলেই সঞ্জনাকে খুব পছন্দ করত, কিন্তু সঞ্জনা তাদের কোনো ছেলেকেই পছন্দ করত না। সঞ্জনার একটা ছেলে বন্ধু ছিল যার নাম ছিল সঞ্জয়। সঞ্জনা সঞ্জয়কে খুব পছন্দ করত, কারণ সঞ্জয় তার খুব ভালো বন্ধু এবং তাকে খুব ভালোভাবে বোঝে। এই কারণেই সঞ্জনা সঞ্জয়কে অনেক বেশি পছন্দ করে। ও সঞ্জনা, আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, আর তুই এই সবে আসছিস? কি ব্যাপার রে, এত দেরি হলো কেন? আজও কি ওই ছেলেগুলো? আরে না না, তুই ওসব কি বলছিস? আমার পিছনে সব সময় ছেলে লাগবে নাকি? উফ, একটা দুটো ছেলে আমাকে বিরক্ত করে বলে তুই রোজ এই কথা জিজ্ঞাসা করবি? আরে ওসব কোনো ব্যাপার না। মায়ের সঙ্গে কথা বলতে বলতেই বেরোতে দেরি হয়ে গেল। বাবা, আজকাল তুই মায়ের সঙ্গে কথাবার্তা বলছিস? যাক যাক, সেটা খুবই ভালো কথা। কেন রে, আমি আবার কবে মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করলাম? তুই হঠাৎ এরকম কথা বলছিস কেন? আমি তো রোজ মায়ের সাথে কথা বলি। না না, আসলে তোরা তো দেরি হয়নি তো কখনো। আজকে তুই আবার বলছিস মায়ের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে, তাই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, চল ক্লাসে চল। এই বলে সঞ্জনা আর সঞ্জয় ক্লাসে চলে যায়। ক্লাসের ফার্স্ট ইয়ার থেকেই সঞ্জনা আর সঞ্জয় একে অপরকে খুব পছন্দ করেন এবং কথা তারা দুজন দুজনকেই বলেছে ঠিকই, কিন্তু তারা কোনোদিনও দুজন দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে দেখতো না, বেস্ট ফ্রেন্ডের মতোই দেখতো। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সঞ্জনার মা স্বপ্না দেবী বলে, এই সঞ্জনা, তোর বাবা তোর বিয়ে কথাবার্তা বলছিল। আমি বললাম তোকে জিজ্ঞাসা করব, তোর অনুমতি দেব, তারপর পাত্র দেখব। তুই কি বলছিস বল? তুই কি এখন বিয়ে করতে রাজি আছিস, নাকি এক চোটে কলেজ শেষ হয়ে যাওয়ার পরই পাত্র দেখা শুরু করব? মায়ের কথা শুনে সঞ্জনা একটু ঘাবড়ে যায়। তখন সঞ্জনা ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে মাকে বলে, মা, আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল, কি বলবো সেটা বুঝতে পারছি না। তুই আমাকে বলতে লজ্জা পাচ্ছিস? কি হয়েছে বল, বল না, আমি তো তোর মা। তুই আমাকে বলবি না তো কাকে বলবি বল? তুই কি কাউকে পছন্দ করিস? মা, আসলে কলেজে আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জয়, আমরা একে অপরকে খুব পছন্দ করি আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই। সঞ্জয়ের বাড়িতে আমার কথা সবাই জানে আর সঞ্জয়ের মা আমাদের বিয়েতে রাজি আছে। ও, এইটা তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সঞ্জনা মা, বিয়ের পর তোকে তো শাড়ি পরতে হবে। তুই আর এরকম নতুন স্টাইলিশ পাটিয়ালা স্যুট পরা বন্ধ করে দে। এবার থেকে শাড়ি পরার অভ্যাস কর। ওহো মা, তুমি কি কথা বললে? ওসব আমি একদম পারবো না। পাটিয়ালা স্যুটটি আমি পরবো, ওসব শাড়ি টাড়ি আমার দ্বারা পরা যাবে না। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝবি কর। তোর শাশুড়ি মা যদি কিছু না বলে তাহলে তুই বুঝে নিস। আর হ্যাঁ, সঞ্জয় আর ওর মাকে কালকে আমাদের বাড়িতে আসতে বল। মায়ের মুখে এসব কথা শুনে সঞ্জনা অনেক খুশি হয়ে যায়। তারপর রুমে গিয়ে সঞ্জয়কে ফোন করে সব ঘটনা বলে। ঘটনা শুনে সঞ্জয় অনেক খুশি হয়। পরের দিন সন্ধ্যাবেলা সঞ্জয় ও তার মা অঞ্জলি দেবী সঞ্জনাকে দেখতে আসে তার বাড়িতে। বাহ দিদি, আপনার মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমি তো ওকে আগে থাকতে দেখেছিলাম সঞ্জয়ের ফোনে, কিন্তু না, আজকে তোমার দেখাশোনা আর আজকে তোমাকে দেখতে এসেছি। আর তুমি এরকম পাটিয়ালা স্যুট পরে আছো কেন? আজ তো সব মেয়েরাই শাড়ি পরে নাকি? আসলে দিদি, আমার মেয়েটা নয়, একটু পাটিয়ালা স্যুট পরতে বেশি পছন্দ করে। আমি ওকে বলেছিলাম শাড়ি পরার কথা, কিন্তু শাড়ি পরতে ওর একদমই ভালো লাগে না, তাই আমি ওকে বেশি জোর করলাম না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খুব ভালো কথা, কিন্তু আমাদের বাড়ি গেলে তো তোমাকে শাড়িই পরতে হবে। আসলে নতুন বউ কিনা, তাই আর কি। এইসব কথাবার্তা বলতে বলতে দুপক্ষ মিলে একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তারপর অঞ্জলি দেবী এবং সঞ্জয় সেখান থেকে চলে আসে। এই রকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সঞ্জনা আর সঞ্জয়ের বিয়ের দিন এগিয়ে আসে। একের পর এক অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর বিয়ের দিনেও সঞ্জনা পাটিয়ালা স্যুট পরে বিয়ে করতে মণ্ডপে বসে পড়ে। তাকে দেখেই
পাড়া প্রতিবেশী সকলেই ফুসুর ফুসুর করতে শুরু করে দিয়েছিল, কিন্তু তাতে সঞ্জনার কোনো কিছুতেই যায় আসছিল না। পাটিয়ালা স্যুটটা ছিল অনেক সুন্দর, কিন্তু লেহেঙ্গা না পরার কারণে স্বপ্না দেবী সঞ্জনাকে অনেক কিছু কথা শোনায়। কিন্তু সঞ্জনা একই যে ধরে নিয়েছে, যাই কারণেই হোক না কেন পাটিয়ালা স্যুট পরেই সে বিয়ে করতে বসবে। দেখতে দেখতে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং সঞ্জনা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল। নতুন বউকে পাটিয়ালা স্যুট পরে দেখতে তারা সকলেই বলতে থাকে, কি ব্যাপার গো অঞ্জলি দিদি, তোমার নতুন বৌমা লেহেঙ্গার বদলে পাটিয়ালা স্যুট পরেছে, লেহেঙ্গার কি পয়সা ছিল না? আরে বৈশাখী, তুমি এরকম ভাবে বলছো কেন? হয়তো পাটিয়ালা স্যুট পরেতে নতুন বৌমা ভালো লাগে, তার জন্য পরেছে আর কি গো বৌমা, তুমি নতুন কোণে হয়ে কেন পাটিয়ালা স্যুট পরে এসেছো? শুনেছিলাম তোমার বাবা মা অনেক ধনী, কিন্তু তোমাকে এরকম পাটিয়ালা স্যুট পরে পাঠাবে এটা তো জানতাম না। হ্যাঁ কাকি, এটা ঠিকই আমার বাবা মা অনেক ধনী, কিন্তু আমি নিজে থেকেই লেহেঙ্গা পরিনি, কারণ লেহেঙ্গাটা আমার অতটা ভালো লাগে না। এইরকম পাটিয়ালা স্যুট পরতেই আমার বেশি ভালো লাগে, যে কারণে আমি আমার বিয়েতেও পাটিয়ালা স্যুটই পরেছি। আর তাছাড়া বিয়ে তো হচ্ছে আমার, তাই আমি যা ইচ্ছা তাই পরতে পারি। হায় 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 উপরালা, দেখো দেখো অঞ্জলি দিদি, তোমার বউয়ের মুখের ভাষা দেখো। নতুন বউ আসতে না আসতেই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তোমরা যেমন বললে, আমার বৌমাও ঠিক তেমনি উত্তর দিল, তাই না? আচ্ছা এবার যাও, আমার বৌমাকে রেস্ট নিতে দাও, নতুন বৌমা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। অঞ্জলি দিদি, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না, তুমি কিন্তু একদম ভুল কথা বললে। ক্লান্তি আবার কি কারণে হবে? ভারী তো কোনো লেহেঙ্গা পরেনি। যদি কোনো ভারী লেহেঙ্গা পরতো তাহলে ভাবতাম হ্যাঁ 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 ভারী কোনো লেহেঙ্গা পরেই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এ তো স্যুট পরে আছে। এই স্যুট পরে থাকলে কি আবার ক্লান্ত হয়ে পড়ে নাকি? আমার বৌমা যাই পরে থাকুক না কেন, এখন আমার বৌমাকে রেস্ট নিতে দাও। আচ্ছা এখন তোমরা যাও, পরে আবার আসো। এই বলে অঞ্জলি দেবী পাড়া প্রতিবেশীদের চলে যেতে বলল। তারপর সঞ্জয় আর সঞ্জনাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সঞ্জনা দেখা দেখি পাশের বাড়ির আরো নতুন বউ যারা ছিল তারা এরকম পাটিয়ালা স্যুট পরতে শুরু করে দেয়, যার কারণে শাশুড়ি মা গুলো এসে অঞ্জলি দেবীকে অপমান করতে থাকে। এই যে দিদি, তোমার বৌমাটা কি ভেবেছে বলো তো? নিজের পছন্দের কিছু শাড়ি কিনে এনেছিলাম, কিন্তু আমার বৌমা সেগুলোতে হাতই দিল না, উল্টে ওই শাড়িগুলোকে কেটে নতুন পাটিয়ালা স্যুট বানিয়ে পড়ছে। ওগুলো সব তোমার বৌমার দেখা দেখি শুরু করেছে। তোমার বৌমাকে কিন্তু এইসব বারণ করতে বলো। হ্যাঁ দিদি হ্যাঁ, এখন শহরে যেরকম পাটিয়ালা স্যুট পরা সব বউ রয়েছে, এটা তো আমি আগে জানতাম না। যদি জানতাম তোমার বৌমার দেখা দেখি আমার বৌমারাও এরকম শুরু করবে, তাহলে তো আমি কখনোই তোমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতাম না। পাপিয়া চলো চলো, আর এসব বলে কোনো লাভ হবে না, যা বলার নতুন বৌমাকেই বলতে হবে আর কি। ব্যাপারটা অঞ্জলি দিদি, তোমার নতুন বৌমাকে দেখতে পাচ্ছি না, তোমার নতুন বৌমাকে ডাকো, একবার ভালোভাবে বুঝিয়ে বলে যাই যেন আর এরকম না করে। টিনা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তক্ষুনি সঞ্জনা চলে আসে আর বলে, আমি সবই বুঝতে পেরেছি আর সবকিছু শুনতে পেরেছিলাম, কিন্তু সত্যি বলতে আপনারা কোনোদিন সোজা হবেন না। আমার দেখা দেখি যদি কেউ বা আপনার বৌমা আমার মতো পাটিয়ালা স্যুট পরা শুরু করে, তাহলে এতে কি আমার দোষ? আর হ্যাঁ, আমার শাশুড়ি মাকে কথা শোনাবার আপনাদের কোনো অধিকার নেই, কারণ আপনারা বৌমা তো আমার দেখা দেখি পাটিয়ালা স্যুট পরেছে, আমার শাশুড়ি মায়ের দেখা দেখি তো নয়। তাহলে যা কথা বলার তা আমাকে বলুন, আমার শাশুড়ি মাকে না। ওমা অঞ্জলি দিদি, দেখো দেখো তোমার বৌমা খালি কেমন দেখো, আমাদের মুখের ওপর কিরকম কথাবার্তা বলছে। আমার বৌমারা এরকম নয় বাবা, তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করে, আর তোমার বৌমার ব্যবহার এরকম, ছি 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 ছি। একে তো দোষ করেছে, আবার তার ওপরে লম্বা গলা করে কথা বলছে, এর জন্যই বলে চোরের মায়ের বলো গোলা। এইভাবেই টিনা দিদি আর পাপিয়া দেবী অঞ্জলি দেবীকে অপমান করে সেখান থেকে চলে যায়। তখন অঞ্জলি দেবী অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। শাশুড়ি মায়ের চোখের জল দেখে সঞ্জনা বলে, মা আপনি কেন কাঁদছেন? আমার জন্য আপনাকে কত কথাই না শুনতে হলো, তাই না?
আমাকে ক্ষমা করে দিন। সত্যি মা, আমার ভুল হয়েছিল। আপনি তো আমাকে আগেই বলেছিলেন শাড়ি পরার কথা, কিন্তু তবুও আমি শাড়ি পরিনি। আজ আমার জন্যই আপনাকে এত অপমান হতে হলো। আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ মা, আমি আর পাটিয়ালা স্যুট পরবো না মা। আপনি আপনি আমাকে শাড়ি কিনে এনে দেবেন। আপনার পছন্দের শাড়ি পরবো। এ কথা শুনে অঞ্জলি দেবী অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি বৌমা, তুমি শাড়ি পরবে? যাক, আজ থেকে তাহলে আমাকে আর কারো কাছে কোনো কথা শুনতে হবে না। আর হ্যাঁ বৌমা, তোমার যখন ইচ্ছা হবে তুমি আবার এই পাটিয়ালা স্যুট পরতে পারো। আর যখন শাড়ি পরার ইচ্ছা হবে, হ্যাঁ, তখন তুমি শাড়ি পরবে। শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে বেশ খুশি হয়ে যায় সঞ্জনা। সেদিনের পর থেকে সঞ্জনা বেশিরভাগ সময় শাড়ি পরতো আর মন গেলে পাটিয়ালা স্যুট পরতো। এইভাবেই শাশুড়ি বৌমা মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে লাগলো।